ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল ইন্টারঅ্যাক্টিভ জিওলজি। আজ ইথোলজি বা অ্যানিম্যাল বিহেভিয়ারের একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। বর্ধমান ইউনিভার্সিটির ইথোলজি সিলেবাসে ইউনিট 1 যেটা সিবিএসসি পাঠ্যক্রম, সেখানে ইন্ট্রোডাকশন অফ অ্যানিম্যাল বিহেভিয়ার অর্থাৎ অ্যানিম্যাল বিহেভিয়ার কি, বিজ্ঞানীদের অবদান বা বিহেভিয়ারের কারণ কি, কেন অ্যানিম্যাল নির্দিষ্ট একটা আচরণ দেখায়, এইসব বিষয়গুলো আলোচনা করব। প্রথমেই ইথোলজি কনসেপ্টটা। ইথোলজি ইজ নাথিং বাট বিহেভিয়ারাল সায়েন্স অফ অ্যানিম্যাল। প্রাণীদের বিভিন্ন ধরনের যে আচরণ, সেই সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে ইথোলজি। এখন বিহেভিয়ার বলতে কি বোঝায়, আচরণ বলতে কি বোঝায়? বিহেভিয়ার হচ্ছে যে কোনো অ্যানিমেলের চেঞ্জ ইন অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মানে সক্রিয়তা, কার্যকারিতা। কোন একটা অ্যানিমেল কখন কি করবে সেটা কোনো স্টিমুলাসের সাপেক্ষে, বহিস্থ কোনো উদ্দীপকের সাপেক্ষে নির্ধারিত হয় এবং সেই আচরণটাকে আমরা বলছি বিহেভিয়ার। তার মানে অ্যানিমেলস রেসপন্ড টু এক্সটার্নাল স্টিমুলি। এই স্টিমুলেশন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অ্যাকসেপ্টেড হবে, তারপর সেটা রেসপন্স আকারে প্রকাশ পাবে। তো বিভিন্ন রকম এখানে বলছি স্টিমুলেশন সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটা যখন মোটর নিউরন দিয়ে ফিরে আসবে কারক অঙ্গে, তখন সেটা হবে একটা রেসপন্স। তো এখানে আমরা স্টিমুলাসের কথা, যে স্টিমুলাস গুলো মোটামুটি একটা বিহেভিয়ার ঘটাতে সাহায্য করে, সেই স্টিমুলাস গুলোকে নাম দেওয়া হয় সাইন স্টিমুলাস। সাইন স্টিমুলাসকে রিলিজার বলা হয়। পার্ট অফ এ স্টিমুলাস দ্যাট ইজ সাফিসিয়েন্ট টু ইভোক। একটা স্টিমুলাসের সামগ্রিক বা অংশ, হয়তো কোনো একটা দৃশ্যমান বস্তু দেখেছে একটা অ্যানিমেল বা কোনো সাউন্ড শুনেছে, সেটা সামগ্রিক বা অংশ বিশেষ যখন তার একটা বিহেভিয়ারাল রেসপন্স, অ্যানিমেলের একটা আচরণগত বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম হয়, তাকে বলা হয় সাইন স্টিমুলাস। এরপর বিহেভিয়ার গুলো সাধারণত দু রকম হয়, ইনেট এবং লার্ন বিহেভিয়ার। জন্মগতভাবে যে বিহেভিয়ার অ্যানিমেল দেখায়, যেমন ফিডিং, ফলোয়িং অফ মাদার বা প্যারেন্ট, নিজের প্যারেন্টকে অনুসরণ করা, খাদ্য গ্রহণ করা, এই সবগুলোকে বলা হয় ইনেট বিহেভিয়ার। আর আস্তে আস্তে পরিবেশে বিভিন্ন ধরনের উদ্দীপকের প্রভাবে যেসব বিহেভিয়ার গুলো প্রাণীরা রপ্ত করে, সেগুলোকে বলা হয় লার্ন বিহেভিয়ার। তাহলে এই বিহেভিয়ার গুরুত্ব বিশাল, বিবর্তনে এর একটা বিশাল গুরুত্বপূর্ণ দিক আছে এবং ডারউইন এই বিহেভিয়ারের উপর খুব বেশি করে আলোকপাত করেছিলেন যে বিহেভিয়ার হেল্প ইন অ্যানিম্যাল অ্যাডাপ্টেশন। প্রাণীদের অভিযোজনে বিহেভিয়ার সাহায্য করে। ঠিক আছে, তো অ্যানিম্যাল বিহেভিয়ার বা ইথোলজি বিজ্ঞানের বা প্রাণী বিজ্ঞানের, অ্যানিম্যাল সায়েন্সের একটা উল্লেখযোগ্য ব্রাঞ্চ এবং এই যে কোনো একটা ব্রাঞ্চকে সমৃদ্ধ করতে গেলে বহু বিজ্ঞানীর বা ওয়ার্কার যাদের বলা হয়, ওয়ার্কার মানে সাধারণ কর্মী নয়, বিজ্ঞানী যারা কাজ কারবার করেন, সেই সব বিখ্যাত ব্যক্তির কিছু ভূমিকা থাকা অবশ্যই দরকার, তবে একটা বিজ্ঞানের শাখা মোটামুটি সম্পূর্ণ হতে পারে। তো সেখানে আমরা যে প্রথম নামগুলো দেবো, সিলেবাসে অনেক সিলেবাসে 4টে নাম উল্লেখ আছে, কিন্তু তামিলনাড়ে এই 4জন বিজ্ঞানী ইথোলজির এই শাখাটাকে সমৃদ্ধ করেছেন। তবে অবশ্যই এদের ভূমিকাটা খুব উল্লেখযোগ্য। তার মধ্যে একজন হচ্ছেন কার্ল ভন ফ্রিক্স। তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1973 খ্রিস্টাব্দে। হানিবি বা মৌমাছির বিশেষ এক ধরনের নৃত্য, বি ড্যান্স, উনি তার মানে বা অর্থ উদ্ধার করতে পেরেছিলেন। তিনি মিউনিক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা যাকে বলা যায়, এবং সেখানে অ্যানিম্যাল বিহেভিয়ারের একটা শাখা বা ব্রাঞ্চ উনি তৈরি করেছেন 1925 সাল। আইভান প্যাভলভ আরেকজন উল্লেখযোগ্য বিজ্ঞানী, তিনি রাশিয়ান সায়েন্টিস্ট, যিনি প্রাণীদের মাধ্যমিক থেকেই পড়েছি রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়ার উপর কাজ করেছিলেন এবং শর্তাধীন প্রতিবর্তী ক্রিয়া, অর্থাৎ কোন শর্ত বা স্টিমুলাসের সাপেক্ষে প্রাণী একটা নির্দিষ্ট তাৎক্ষণিক ক্রিয়া দেখায়, যেটাকে বলছেন প্রতিবর্তী ক্রিয়া। এই প্রতিবর্তী ক্রিয়াই হচ্ছে বেসিস অফ লার্নিং। প্রাণীদের শিক্ষণ বা শেখার ভিত হচ্ছে এই রিফ্লেক্স অ্যাকশন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং।
এরপর আরেকজনের নাম করতে হবে, যেটা হচ্ছে কনরাড লরেঞ্জ। তিনি আসলে আধুনিক যে ইথোলজি, এর আগে পর্যন্ত অগোছালো ছিল ইথোলজি, তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি আধুনিক ইথোলজির প্রতিষ্ঠাতা। অর্থাৎ অ্যানিম্যাল বিহেভিয়ার, প্রাণীরা যে আচরণ করে তার ফাইলোজেনেটিক রিজন বা কারণ উনি ব্যাখ্যা করেছেন। এরপর নিকোলাস টিমবার্জেন। নিকোলাস টিমবার্জেন ইনি একজন গুরুত্বপূর্ণ ডাচ বিজ্ঞানী, ডাচ ইথোলজিস্ট, এবং তিনি ইনস্টিংক্ট এবং লার্ন বিহেভিয়ারের উপর প্রচুর কাজ করেছিলেন। ইনিও 1973 সালে এই তিনজন বিজ্ঞানী ভ্রিস, কনরাড লরেঞ্জ এবং নিকোলাস টিনবার্জেন তাদের অবদানের জন্য 1973 সালে নোবেল প্রাইজ এই পুরস্কারে ভূষিত হন। এবার হচ্ছে কজ, বিহেভিয়ারের কারণ কি, এটা নিকো টিনবার্জেন, যে ডাচ বিজ্ঞানীর কথা বললাম, এই নিকো টিনবার্জেন উনি এই ব্যাখ্যাটা দিয়েছিলেন যে ঠিক কি কারণে অ্যানিমেলের বিহেভিয়ার হয়। তো উনি দুটো কারণের কথা বলেছিলেন, একটা হচ্ছে প্রক্সিমাল বা প্রক্সিমেট কজ, আর একটা হচ্ছে আলটিমেট কজ। ঠিক আছে। আর প্রক্সিমেট কজ মানে একটা অ্যানিমেলের বিহেভিয়ারটা ঠিক কিভাবে হয়, কি রকম ভাবে হয়। আর আলটিমেট কজ হচ্ছে তার ইভলিউশনারি বা আগামী দিনে বিবর্তনগত গুরুত্ব কতটা আছে বা ক্যারেক্টারটা কতটা এস্টাবলিশড হবে তার উপর ভিত্তি করে যে বিহেভিয়ার, সেই কারণটা যখন এখানে প্রতিষ্ঠিত হয় তখন হচ্ছে আলটিমেট কজ। একটা ছোট উদাহরণ দিয়ে তার বোঝা যাবে যে একজন ছাত্র স্কুলে যায় বা বিদ্যালয়ে যায়, তার প্রাথমিক বা প্রক্সিমেট কজ হচ্ছে যে শিক্ষা গ্রহণ করা, শিক্ষিত হয়ে ওঠা, সুশিক্ষিত আচরণগুলি সে প্রকাশ করতে পারবে এরপরে, অর্থাৎ সামাজিকভাবে সুপযুক্ত হবে শিক্ষা গ্রহণের মাধ্যমে। কিন্তু সেটা তার আসল কারণ নয়। তার আসল কারণ হচ্ছে রুটি রুজি, অর্থাৎ পড়াশোনা শিখে কিছু একটা কাজ বা চাকরি জোগাড় করে গাছ আচ্ছাদনের ব্যবস্থা করা, অর্থাৎ একটা উপার্জনের স্থায়ী ব্যবস্থা করা, এটা হচ্ছে আলটিমেট কাজ। এই উপার্জনটা না থাকলে তার পরিবারটা কিন্তু তার অস্তিত্বটা থাকবে না। অর্থাৎ আগামী দিনের অস্তিত্ব রক্ষার জন্য সে কিন্তু পড়াশোনাটা করছে, নিজে শিক্ষিত হবে।